জামাত এই গণঅভ্যুত্থানের আগে দীর্ঘ সময় তাদের নীতি ছিল আওয়ামী লীগের সাথে অ্যাডজাস্ট করে থাকা। আপনি সেটা প্রশ্ন তুলেছেন, আমি জামাতের পক্ষে কথা বলছি না, আমি জামাতের পক্ষে কথা বলছি না। বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখা যাবে না। ৭১-এর নাম ভাঙিয়ে যখন আপনি প্রত্যেকটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে হরণ করবেন, আয়না ঘরকে বৈধতা দিবেন, মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে কেড়ে নেবেন, মিডিয়াকে ধ্বংস করবেন, চামচা মিডিয়া তৈরি করবেন, ৭১-এর নাম ভাঙিয়ে যখন আপনি আলেম ওলামাদের উপর হত্যা করবেন, শাপলা গণহত্যা করবেন, বিডিআর হত্যাকাণ্ড করবেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভারতের কাছে বিকিয়ে দিবেন, তখন তো অবশ্যই ৭১টাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। মুজিবুর রহমানকে যদি অসম্মান করি, আরেকজন জিয়াউর রহমানকে অসম্মান করবে, ভাসানীকে অসম্মান করবে। আমরা আমাদের জাতির সূর্য সন্তান কারোই এই অসম্মান চাই না। যদি আমি 1971 সালে উনি পালিয়ে গিয়েছেন বা নিজে আত্মসমর্পণ করেছেন এরকম করে যদি বলা হয়, তাহলে তো আমি যে জেল জুলুমের শিকার হয়েছে আমাকেও কেউ একদিন বলবে আপনি নিজে নিজে আত্মসমর্পণ করেছিলেন। তারপরে রিমানকে বলবে যে আপনাকে নিয়ে ভাত খাওয়াইছে ডিবি হারুন। তারপরে আমি একটু বলি, তারপরে আপনার হলো আমরা যে গুম হয়েছি বলবে যে আমরা প্রেমের ছাগা খেয়ে আমরা আত্মগোপন করে আছি বা ব্যবসা লস খেয়ে আমরা গায়েব হয়ে গেছি। তো এগুলো আসলে কথা না। যার যেখানে মুজিবুর রহমান যে পরিমাণ জেল জুলুমের শিকার হয়েছেন বাংলাদেশের জন্য, এই দেশের মানুষের জন্য, সেই জায়গায় এইভাবে এই শব্দটা উচ্চারণ করা যায় না, যেটা আমার সহ আলোচক ভাই আলোচনা করেছেন যে পালিয়ে গিয়েছেন, এভাবে আলোচনা করা যায় না। ঠিক আছে, এটার একটা ব্যাখ্যা আছে যে এইটা বাংলাদেশের লড়াই সংগ্রাম কোনো জঙ্গি কার্যক্রম না। ঠিক আছে, জঙ্গি কার্যক্রম না, এটা 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 পালানোর বিষয় না, আত্মগোপন করার বিষয় না, সাহসের সঙ্গে মোকাবেলা করার একটা বিষয়। আপনি যেভাবে এই ব্যাখ্যাটা আমি মানতে পারলাম না যে মুজিব পালিয়ে গিয়েছেন, এটা অসম্মানজনক। জামাতের বিচার চান না, এখানে একটা কথা বলেছেন আওয়ামী লীগের বিচার হলে জামায়াতের বিচার আগে হবে, এরকম একটা কথা বলেছেন। জি, আমার ওটা শেষ হয়নি। আজকে আমরা যদি শেখ মুজিবুর রহমানকে যদি অসম্মান করি, আরেকজন জিয়াউর রহমানকে অসম্মান করবে, ভাসানীকে অসম্মান করবে। আমরা আমাদের জাতির সূর্য সন্তান কারোই এই অসম্মান চাই না। তাদের শাসন আমলে অনেক ভুল থাকতে পারে, তাদের অনেক ত্রুটি থাকতে পারে, সেগুলো নিয়ে আলোচনা হবে, এই ভুল এই ত্রুটি আছে। জিয়াউর রহমানকে অসম্মান করতে তো আমরা দেখেছি, অসম্মান করেনি, অনেক অসম্মান করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এত অসম্মান করেছে জিয়াউর রহমানকে যেটা বলার মতো না। তার কবর তুলবে কি সব বলেছে আওয়ামী লীগ। এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি আলাদা দল না বানাইতেন, তাহলে এই জিয়াউর রহমানকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তারা মাথার মুকুট বানায় রাখতো। এবং শেখ মুজিবুর রহমান যেখানে বসতেন তার ওইখানে প্রতিদিন সকাল করে রুটিন করে আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই স্বাধীনতা ঘোষণার ভাষণ বাজানো হতো। তো এইগুলো শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে এক নেতাকে আর এক দল অসম্মান করছে, আমি এগুলো সাপোর্ট করি না। ঠিক আছে, এবং আওয়ামী লীগ যখন বাংলাদেশ, শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরে আসলো, কই আওয়ামী লীগের সময় তো সে ফিরে আসতে পারে নাই। আওয়ামী লীগের লোকেরা বিভিন্ন নেতৃত্বে ছিল, ক্ষমতায় ছিল, শেখ মুজিব মারা যাওয়ার পরে ছিল না, আসতে পারে নাই। তাহলে সে কখন আসছে? যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে রান করছিল সেই সময়টাতে সে নিরাপদ বোধ করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধুমাত্র আওয়ামী লীগের জন্য নিরাপদ বাংলাদেশ তৈরি করেননি, তিনি জামাতের জন্য ওই নিরাপত্তা দিয়েছিলেন। একটা অন্যরকম গণতান্ত্রিক সৌন্দর্য তিনি নিশ্চিত করেছিলেন, একটা রাজনৈতিক সহাবস্থান। এবার আসেন জামাতের হাতে কেন আওয়ামী লীগের বিচার আমি চাই না। কোনটা বিচার কথা? হ্যাঁ, এই যে আমাদের এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গণঅভ্যুত্থানের যে ম্যাসাকার, এই সময়ে যে আওয়ামী লীগের বিচার করছে, আমি এখন যে শেখ হাসিনা, আমি সামগ্রিকভাবে আমি এখানে কয়েকজন ব্যক্তি একসঙ্গে ছিলেন, 4 জন ব্যক্তি ছিলেন। তার মধ্যে আপনার ইয়েও ছিল এখানে, ওই যে আইজিপি মামুন, সেও ছিল। তার পুরো বিষয়টা জামাত ডিল করছে। এবং আমার যতটুকু ধারণা এখানে তাজুল ইসলাম মানে এবি পার্টি, ফুয়াদ ভাইরা, তাদের একটা পক্ষ ডিল করেছে, আর একটা হলো জামাত সরাসরি ডিল করেছে। একটা হলো জামাত আর একটা হলো জামাতের এক্সটেনশন ভার্সন, তারা মিলায়ে। এবং জামাতের এক্সটেনশন ভার্সন কারা? এক্সটেনশন ভার্সন এবি পার্টি না, এবি পার্টি একটা আশ্চর্য একটা সংগঠন। এবি পার্টি শুরুই করলো সংগঠন যেইটা জামাত যেহেতু 71 নিয়ে ক্ষমা চায় না, সেহেতু আমরা নতুন দল বানাইলাম। সেই দল বানাইয়ে আজকে ফুয়াদ ভাই প্রত্যেক দিন মুক্তিযোদ্ধা নিয়ে অসম্মানজনক কথা বলে। আমরা এগুলো নিতে পারি না, আমাদের এগুলো করে না। আমি সেই জন্যই বলেছিলাম যে এই পুরা বিচার প্রক্রিয়ায় ব্যাপকভাবে জামাতের আইনজীবী তারা বিভিন্নভাবে অথবা বিচারিক প্রক্রিয়াতেও অনেক যুক্ত থাকতে পারে। এটা জামাতের একটা এখানে আধিপত্য আছে এবং তাদের এই ধরনের একটা অ্যাটিটিউড ছিল এখানে যে তারা প্রতিশোধ পরায়ণ হয়ে এই বিচার করছে। দেখেন, একটা গণহত্যার মামলার আইনজীবী
ঠিক আছে, আসামি পক্ষের আইনজীবী, সে দেশের রাষ্ট্রের একটা পট পরিবর্তনে সে হয়ে গেল সরকার পক্ষের আইনজীবী, সে আরেকটা হত্যাকাণ্ডের বিচার করতেছে। এই সব কিছুই আমার কাছে নৈতিকভাবে সাংঘর্ষিক মনে হয়। এই জন্য আমি বলছিলাম যে আমি এটা কি রায়ের পরে আপনার এটা মানে না না, এটা আমি অনেক আগে থেকে বলছি যে তাজুল ইসলামকে কেন এখানে চিফ প্রসিকিউটর করা হলো, আমি এটা প্রথম থেকে মানতে পারছিলাম না, একবারে ইনিশিয়ালি শুরু থেকে, এবং এটা মানা সম্ভব না। আপনি এমন একটা বিচার দেখেন, আওয়ামী লীগ যে রাজাকার ইস্যুতে যে বিচার করছে, সেই বিচারে যে ভুলগুলো ছিল, সেই ভুলগুলোর কারণে আমরা ওই বিচারকে প্রশ্নবিদ্ধ বলি, তাই না? ঠিক একই কাজটা এই বিচারের ক্ষেত্রেও সেম একই বিচারটা হয়েছে কিনা আমি সেটা জিজ্ঞাসা করছি। ওইখানে যদি আওয়ামী লীগের পক্ষের আইনজীবী থাকতো, শেখ হাসিনা নিজের নিয়োগ দেওয়া আইনজীবী থাকতো, অথবা তাদের ডিজায়ার করা যে যেটা এখানে পান্না সেখানে, তখন যদি দিত, তাহলে কি এই অপরাধগুলো, হ্যাঁ মিস করুক, যেটাই করুক, বাট সে যখন আগ্রহ দেখাইছে, আরে ভাই একজন উকিল সাইনিং উকিল হয়, সেখানে আরো 10 জন উকিল গিয়ে দাঁড়ায়। আমি অনেক আইনজীবীর সাথে কথা বলেছি, এখানে ছিলেন না না, আমি একজন আইনজীবী দিয়ে ফাইলিং রাষ্ট্রপক্ষ যখন আইনজীবী দেওয়া হয় তখন শুনেন প্রায় অনেকটা সাক্ষী শেষ হওয়ার পর আবেদন করেছিলেন যেটা এখানে পান না, সে আসামি পক্ষের আইনজীবী না, এবার দিছে ওই যে ওইটাকে গ্রহণযোগ্য করার জন্য দিয়েছে। আমরা দেখেন বিভিন্ন শুনানি হওয়ার ক্ষেত্রে আমরা একজন ছোটখাটো করে চলে আসি, এই বিচারটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন যদি বলি, এটা ট্রাইব্যুনালে যে বিচারটা হয়েছে এই বিচারটা কি মূল্যায়ন করেন দেখেন যদি ছোট করে আমি বলি। একজন লয়ার একটা মামলার ফাইলিং করে, তারপরে বিভিন্ন স্টেজে সে তার সুবিধা মতো শুনানি করার জন্য বিভিন্ন স্কিলড মানে আইনজীবীকে হায়ার করে, এটা খুব স্বাভাবিক একটা ম্যাটার। সেই জায়গা থেকে জেরাই খান পান্নাকে ওইখানে দিলে সে গণেশ উল্টাই দিত, বলেন? তাহলে এখন কেন যুক্ত হলো? এখন কেন যুক্ত করলো? এখন যুক্ত করতেছে তাদেরকে যে জায়গায় শরম পাইছে, শরম কাটানোর জন্য যেটা এখানে পান্নাকে দিয়েছে। সেই যেটা আপনি বলেছেন আওয়ামী লীগের বিচারের আগে জামায়াতের বিচার হওয়া উচিত, আওয়ামী লীগের বিচার হওয়ার আগে জামাতের বিচার হওয়া উচিত, আমি এইটা বলতেছি। জামাতের বিচার তো হয়েছে, জামাতের বিচার হয়েছে, কিন্তু এখন যেই প্রজন্ম বলতেছে গোলাম আজমের বাংলাদেশ, ওদেরও বিচার হওয়া দরকার, ওদেরও বিচার। ধন্যবাদ জনাব মুমিনুল। সরি, যদি এই উনি যে প্রশ্নটা করেছেন জামায়াতের আদালত কিনা, এটা প্রথম প্রশ্ন। জামায়াতের হাতে আওয়ামী লীগের বিচার চান না তারেক রহমান, যেটা বিএনপির ফজলুর রহমানও একই কথা বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার তিনি মানেন না, সেই জন্য আজকে একটা ট্রাইব্যুনাল থেকে তার বিরুদ্ধে অভিযোগও দাখিল করা হয়েছে। আপনি কি বলবেন? প্রথমত বিএনপি যে নেতার কথা বললেন বা তারেক ভাই, এটা ওনাদের ব্যক্তিগত মতামত। বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল, তারা ওই বক্তব্যটা ওন করে কিনা বা কি করে না, তারা বিবৃতি দিয়েছে। আর তারেক ভাই বক্তব্যটা আমি ব্যক্তিগতভাবে মতামত নিয়েছি। উনি যখন প্রথমেই বক্তব্যটা দিয়েছিলেন কোনো একটা প্রেস ক্লাবের সামনে বা কিছুতে, তখনই আমি বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেছিলাম। কারণ আমাদের কাছে যেটা মনে হয়, মানে ফ্যাসিস্ট হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশ্বাসযোগ্যতা গ্রহণযোগ্যতা নিয়ে আমাদের গণঅভ্যুত্থানের পক্ষের কোনো শক্তি যদি প্রশ্ন তোলেন, তাহলে সেটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক মনে হয়। এবং এই ট্রাইব্যুনালে কিন্তু এমন কোনো বিচার কার্য হয় নাই যেটা হাসিনা ক্যাঙ্গারু ট্রায়ালে হয়েছিল। হ্যাঁ, যে 6.5 কিলোমিটার দূর থেকে সাক্ষী এসে বলছে আমি 6.5 কিলোমিটার দূর থেকে দেখেছিলাম অমুক নেতা, জামাতের অমুক নেতা, হ্যাঁ তিনি ওইখানে উপস্থিত ছিলেন, এইটার সহযোগী ছিলেন, ওই হত্যাকাণ্ডে রংপুরের একটা ঘটনা বলছিলেন। এরকম কোনো সাক্ষী কিন্তু এখানে উপস্থিত না। যেটা এখানে পান্নার বিষয়টা তো আপনি ক্লিয়ার করে দিয়েছেন, সব কিছুর একটা আইনি প্রসেস রয়েছে, ঠিক আছে। তাজুল ভাই সাথে একসাথে আমরা যখন মিছিলও করেছি, এবি পার্টি, আমরা গণ অধিকার পরিষদ, আপনারা সেই মিছিল দেখবেন যখন আবু সাইদ হত্যা মামলা হলো, তাজুল ভাই তো গণঅভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার, তিনি থাকতে পারবেন না, তাকে জামাতের আইনজীবী বলা হবে, এটা ঠিক না। আইনগত যোগ্যতার ভিত্তিতে হতে পারে। সো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা, আমার মনে হয় এটা শহীদদের রক্তের সাথে এক প্রকারের প্রতারণা করা হবে, এটা ঠিক হবে না, এটা একেবারেই ঠিক হবে না। আর উনি শেখ মুজিব সম্পর্কে বলেছেন পালিয়ে গেছেন, এই কথাটা আমি ভেবেছিলাম আপনি প্রশ্ন করবেন, আমি আবার বেশি কথা বলতে চাই। আমি অ্যানালজি হিসেবে বলেছিলাম, উনি যেমন জামাতকে 28 অক্টোবরের ভূমিকা বলেছিলাম, আমি সেইটার সাথে অ্যানালজি করে দিয়েছিলাম এবং আমি সুনির্দিষ্ট কিছু প্রশ্ন করেছিলাম। এইটার যে আমি এখন বলছি নতুন কথা এইটা না, এটা নিয়ে কিন্তু বইও লেখা আছে। ওই দিন 25শে মার্চ ওই সময় যারা আওয়ামী লীগের নেতারা ছিলেন, তাজুল ইসলামের পরিবারের আপনি যদি লেখা পড়েন, তারাও কিন্তু অনেকটা সেম কথা বলবেন। সবাই হয়তো ডিরেক্টলি ওইভাবে ওরকম কথা বলেন না। আমি যে প্রশ্নটা তুলেছিলাম, আপনি আমাকে একজন যুদ্ধের নেতা দেখান, জনযুদ্ধের নেতা, যিনি যুদ্ধের ঘোষণা দিয়ে আরামে বাসায় বসে থাকেন। এইটা কি যুদ্ধের কোনো কৌশল হতে পারে? যুদ্ধ মানে কি? আমি আমার শত্রুপক্ষকে অলরেডি বলছি যে আমি তোমার সাথে আমি ওপেন ফাইটিংয়ে যাব, আমি স্বাধীন হয়ে যাব, তারপরে আমি চুপচাপ বসে আছি আমার মতন করে। এবং আমি আমার কোনো আমি যে 25শে মার্চে কালোরাত্রি হলো,
উনি তো বলেছিলেন যে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার, উনি যুদ্ধের আহ্বান জানিয়েছিলেন এক প্রকার 7ই মার্চকে, তারা বলে স্বাধীনতার ঘোষণা। কোথায় প্রস্তুতি ছিল বলেন? আমরা তো আলোচনা চালিয়ে আপনার দেখলাম যে আলোচনা চলছে, খুব ভালো কথা, আলোচনা করে উনি পার্লামেন্টে যাবেন, উনি পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন, তাহলে যুদ্ধের ডাক 7ই মার্চ উনি দিচ্ছেন, এটা বাস্তবতা বা গ্রহণযোগ্যতা আমরা কেন বিশ্বাস করব? আমি প্রশ্নটা করেছি বা আমি বলেছি যে এই প্রশ্নটা কি আমরা করতে পারি কিনা, অনেকে এই প্রশ্ন করেন, আমি বলেছি এটা প্রশ্নের জায়গা উনি নিজেই তৈরি করে দিয়ে গিয়েছেন, এটা কিন্তু এবং অবাস্তব কিছু না। এই প্রশ্নগুলোর উত্তর দিক, আওয়ামী লীগের লোকজন এসে বলুক, বা উনি তারেক ভাইয়ের ওনার যদি এখন খুব গায়ে লেগে থাকে উনি বলুক যে কেন আমাদের ঢাকা শহরের কোথাও একটাও বাঁশের কেল্লা তৈরি হলো না, যেখানে দুর্গ হওয়ার কথা, সেখানে একটা বাঁশের কেল্লা পর্যন্ত তৈরি হলো না। আমরা কোথাও কোনো যুদ্ধের প্রস্তুতি কি, বাঁশের কেল্লা না হলে এমনি দেশ স্বাধীন হয়ে গেছে ভাই? আমি 7ই মার্চ থেকে 25শে মার্চের কথা বলছি না, না, দেশ স্বাধীন হয়েছে 26শে, শুনেন 26শে মার্চ যখন জিয়াউর রহমান সাহেব ক্যান্টনমেন্ট থেকে বিদ্রোহ করে আসলেন এবং তার ঘোষণা ম্যাটার করে, আমি বলি শুনেন ভাই, না না আমি আমিও জানাচ্ছি, কারণ 7ই মার্চ থেকে 25শে মার্চে 25শে মার্চ আমরা কোনো যুদ্ধের প্রস্তুতি নেই। এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসার না, আমি বাস্তবতা বলছি, ওই একটা মেজর আর্মি থেকে নিয়ে এসে উনি যখন বিদ্রোহ করে আসে তার ঘোষণা ম্যাটার ছিল, এরকম ঘোষণা তো মাইকে অনেকেই দিয়েছিল, তার ঘোষণার মাধ্যমে যুদ্ধ শুরু হয়েছে, না তার ঘোষণার মাধ্যমে যুদ্ধ শুরু হয়েছে। 7ই মার্চ থেকে 25শে মার্চ বাংলাদেশের কোথাও যুদ্ধের কোনো চিহ্ন ছিল না। আপনি যেভাবে বলছেন 7ই মার্চ অপ্রাসঙ্গিক, এটা তো একটা মানে হলো অস্বীকার করা। আমি অস্বীকার করছি, আমি প্রশ্ন তুলছি, প্রশ্ন তোলার সুযোগ অবশ্যই আমার এই গণ অভ্যুত্থানে নাহিদরা গিয়ে ডিবি উঠায় নিয়ে গেছে, তাদেরকে দিয়ে বলাইছে না আন্দোলন বন্ধ হবে, বলাইছে না, তার মানে কি তারা বিশ্বাসঘাতক? আমাকে বলেন না, সেই বিশ্বাসঘাতক বলা হচ্ছে না, আমি বলতে চাচ্ছি এই যে বলছে পালিয়ে যাবে, এই শব্দটা আমি আপত্তি করছি। আবার আপনি আপত্তি করছেন, আপনি আমার প্রশ্নের উত্তর দেন। 7ই মার্চ থেকে 25শে মার্চ একটা মানুষ ঘরে ঘরে এত জেল জুলুম নিপীড়নের শিকার হয়েছে, তাকে এই ট্যাগ দিয়ে বলবে এত জুলুমের শিকার হয়েছে, এত অত্যাচারের শিকার হয়েছে, বছরের পরে বছর জেল খেটেছে, হ্যাঁ, আর সে হলো পালিয়ে গেছে। আপনি যে জামাতকে নিয়ে এখন প্রশ্ন করছেন, জামাতের নির্যাতনের শিকার হয় নাই, জামাতের যে সমস্ত নেতার কথা আপনি বলেন তারা রিমান্ডে যায় নাই, তারা তো রিমান্ডে গিয়েছে, এখন আপনি কি বলবেন এটা প্রতারণা বা এটা ইয়া করে গিয়েছে? আপনাকে জামাত এই গণ অভ্যুত্থানের আগে দীর্ঘ সময় তাদের নীতি ছিল আওয়ামী লীগের সাথে অ্যাডজাস্ট করে থাকা। আপনি সেটা প্রশ্ন তুলেছেন, আমি জামাতের পক্ষে কথা বলছি না, আমি জামাতের পক্ষে কথা বলছি, ইসলামী আন্দোলনের পক্ষে, আমি নিজেই বিপক্ষে সবসময় বলে থাকি। আপনি প্রশ্নের উত্তর দেন। 7ই মার্চ থেকে 25শে মার্চ বাংলাদেশে আপনি যা কিছু বলেন এটা বলতেই পারেন না, না দিলে আপনি একতরফা বলতে পারেন, আমাকে দেখাবেন আপনি কোথায় যুদ্ধের প্রস্তুতি শুরু হয়েছিল। যুদ্ধ কি আপনি করছেন নাকি? মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছে, তারা শেখ মুজিবকে ভালোবাসে না? ভালোবাসা না, তাহলে কি তার স্পিরিট কাজ করেনি এখানে? ভাই আমি ফ্যাক্ট বলছি, এগুলো আপনি যখন পাকিস্তান যখন পশ্চিম পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তান থেকে যখন সোলজার পূর্ব পাকিস্তান আনা হলো, এটা তো রাত্রে আনে নাই, প্রকাশ্যে আনছে, আমরা দেখতে পাচ্ছি তাদের সামরিক এই দীর্ঘ লড়াইকে। আপনি আমাকে বলতে দেন, আমি বলি দুইটা একটা, আপনি কথা মাঝখানে বললে হবে না, একটু বজায় রাখেন। আপনি আমাকে বলেন পশ্চিম পাকিস্তান যখন তার সামরিক সক্ষমতা বৃদ্ধি করলো, 25শে মার্চে যে কালো রাত্রি হইলো, নিরস্ত্র বাঙালির উপর যে খানাদা বাহিনী ঝাঁপিয়ে পড়লো, ভাই ডাইরেক্ট বলেন শেখ মুজিব বাংলাদেশকে পাকিস্তানের হাতে তুলে দিতে চায়, শোনেন এভাবে বলে দেন ডাইরেক্ট। আমরা কি প্রস্তুতি নিয়েছি, আমরা কেন প্রধানমন্ত্রীতে আলোচনা চালিয়ে গেলাম? আমি তো প্রশ্ন তুলছি, আমি এখানে পাকিস্তানের হাতে বাংলাদেশকে তুলে দিতে চাইছে, এইভাবে বলে দেন। আমি প্রশ্ন তুলছি যে তার এই কাজগুলো ঠিক হয়েছিল কিনা, বা তিনি আওয়ামী লীগ কোনো প্রস্তুতি নিয়েছিল কিনা। আমি বলেছি কোন সময় ক্রুশিয়াল মোমেন্টে লিডারশিপ দিয়েছেন, কত টেনশন থাকে আপনি জানেন? ওই সময়গুলোতে কি হয়, কোন গণ অভ্যুত্থানের, কোন বড় আন্দোলনের কোন সেন্ট্রাল জায়গায় ছিলেন? আপনি যে প্রশ্ন করছেন ছিলে কি ছিলাম না, আপনি জানেন, আপনি রাজনীতিতে যেদিন আসছেন 2013 আমাকে আমাকে র্যাবে তুলে নিয়ে গেছিল, আনাগরে ছিল, আপনি এই সমস্ত প্রশ্ন করতে পারেন না। 18 সালে আন্দোলন আমরা সংগঠিত করেছি, আমরা জানি আন্দোলন করছি, কি দুশ্চিন্তা। 13 সাল থেকে আওয়ামী নির্যাতনের শিকার হচ্ছে, আপনি 18 সালে বলেছেন। একটা আন্দোলনের কর্মী হওয়া, একটা আন্দোলনের লিডার হওয়া এক জিনিস না, সেম টেনশন না, সেম মুভমেন্ট না, সেম অ্যাটিটিউড না। আপনি যদি কখনো এই জায়গায় থাকতেন, যে আমি এই জায়গায় ছিলাম, তাহলে তো এই জায়গায় থাকলে আপনি শেখ মুজিব, তাহলে এই আন্দোলনে, এই গণ অভ্যুত্থানের না। আমি কখনোই আমরা এইভাবে স্টেক দাবি করছি না, আপনি ব্যক্তিগত যদি এভাবে আক্রমণ করেন, এটা আমার মনে হয় রাজনীতি। আপনার সাথে এইভাবে যদি বলেন যে এমন ভাবে বলতেছেন শেখ মুজিবের মুক্তিযুদ্ধে কোনো অবদান নাই এবং সে হলো প্রধান গাদ্দার, এইভাবে বলছেন, আমি প্রশ্ন পালিয়ে গেছে মানে কি? একটা প্রশ্ন করি তারিক ভাই, সাম্প্রতিক কিছু বাসে আগুন লেগেছে, অর্থাৎ 13 নভেম্বর একটি ঘোষণার কারণে, রায় ঘোষণা হবে, রায়ের তারিখ ঘোষণা হবে, আমরা দেখেছি বাসে আগুন লেগেছে, সেখানে
আপনি একটা মন্তব্য করেছেন এখানে দুটো ঘটনা ঘটতে পারে, আওয়ামী লীগ রাজনীতি ফিরতে না পারে প্রতিবাদ হিসেবে আগুন লাগাতে পারে, আবার আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে চায় না এমন গোষ্ঠী বাসে আগুন লাগিয়ে দিয়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী হিসেবে হাজির করতে পারে। আপনি কি চান আওয়ামী লীগ আবার রাজনীতি করার সুযোগ পাক? জি, অনেক ধন্যবাদ। আমাদের বিমানবন্দরে যে আগুন লাগলো, আরো অনেকগুলো জায়গায় আগুন লাগলো একই সাথে, আমরা বলতে থাকলাম যে আওয়ামী লীগ আগুন দিয়েছে। আমার প্রশ্ন হলো, আওয়ামী লীগ আগুন দিয়েছে, ধরুন আওয়ামী লীগ আগুন দিয়েছে, আপনি কি করবেন? আওয়ামী লীগ নেতাদের বাড়িতে বাড়িতে গিয়ে আগুন লাগাই দেবেন? আপনি তো তাকে সামনে, আপনার তাকে স্টে করার, রাজনীতি করার, আপনি তো পলিটিক্যাল অ্যাক্টিভিটি করার তাকে অধিকার দেননি। কে আগুন দিচ্ছে আপনি জানেন না, তাই না? আমি এই ক্ষেত্রে ওটা বলেছিলাম যে এই যে গায়েবের সঙ্গে বাংলাদেশ যুদ্ধ করছে, একটা রাজনৈতিক দলকে পুরোপুরি নিষিদ্ধ প্রক্রিয়ায় রেখে, পুরা গায়েব রেখে তারা এক জায়গা থেকে বের হচ্ছে, এই জায়গায় তাদের মানে অ্যাটিটিউড দেখাচ্ছে, ওই জায়গায় অ্যাটিটিউড দেখাচ্ছে, এই জায়গায় তাদের ভায়োলেন্স দেখাচ্ছে। তো আপনি তো আপনার যে প্রতিপক্ষ, তাকে তো আপনার সামনে নিয়ে এসে না বসাইলে আপনি তো তাকে জিজ্ঞাসা করতে পারবেন না তুমি এটা কেন করছো। আপনি ওকে পুরা সিস্টেমের বাইরে রেখে দিয়েছেন। আমি ওইখানে বলেছিলাম যে এখানে দুটো ঘটনা ঘটতে পারে, যে আওয়ামী লীগকে আপনি রাজনীতি করতে দিচ্ছেন না, সেই জন্য তারা রাগে ক্ষোভে প্রতিশোধ পরায়ণ হয়ে এই ঘটনা ঘটাচ্ছে। আর একটা হলো যে আওয়ামী লীগ যেন সামনে নির্বাচনে আসতে না পায়, তাহলে কি করতে হবে? সিন ডেভেলপ করতে হবে, এমন একটা সিন যেই সিনে আওয়ামী লীগকে ভয়ঙ্কর হিসেবে, সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করতে হবে, এবং সেই সিনের মাধ্যমে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, যাতে করে তারা রাজনৈতিকভাবে নির্বাচনের মাঠে সুবিধা করতে পারে। এই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন, আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য হাত পা ধরতেছেন, ঠিক আছে, তাদের কাছে যাচ্ছেন, তাদেরকে কোলে নিচ্ছেন, তাদেরকে আদর যত্ন করতেছেন, আপনি নিজের অধিকারের জন্য, নিজে ভোট পাওয়ার জন্য এই সমীহ করতেছেন, কিন্তু তাকে আপনি তার রাজনৈতিক অধিকারটা আপনি দিতে যাচ্ছেন না, কিন্তু তার ভোটটা আপনি পেতে যাচ্ছেন। এটা কেমন বেশরম কাজ? মানে আপনি চান কিনা, আমার প্রশ্ন ছিল এটা। মানে আমি কেন, আমি অবশ্যই চাবো। আমার এতগুলো কথার দ্বারা কি মিন হয়? আমি মনে করি বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখা যাবে না এবং রাখা উচিত না, এটা দেশের ক্ষতি হবে। এই রাজনৈতিক শক্তিগুলো এক একটা পাহাড়ের মতো করে দাঁড়িয়ে আছে, এবং এই পাহাড়গুলো দেশের ভারসাম্য রক্ষা করে। একটা পাহাড় যদি এখানে আপনি সরিয়ে রাখেন, তাহলে দেশে ইমব্যালেন্স হয়ে যাবে। আমি সেই জায়গায়, আপনি যাকে যাকে বিচার করতে চান করেন না ভাই। আওয়ামী লীগ কখনো বলেছে যে তাদের অপরাধীদের বিচার করা না হোক? তারা তো কখনো বলেনি। আওয়ামী লীগের যে সকল মানুষ হত্যায় অভিযুক্ত, খুনে অভিযুক্ত, গণহত্যায় অভিযুক্ত, যেভাবে ব্যাখ্যা করেন, তাদেরকে বিচার করেন না। জামায়াত বিচার করুক, এটা চান না? জামাত বিচার করতে আমি চাই না, কারণ জামাত তার চেয়ে বড় অপরাধী। একটা জঘন্য খুনি একটা দলকে আর একটা দলের আপনি বিচার করতে বলবেন, সেটা কিভাবে হয় ভাই? সেটাই, মানে সেটাই। একটু যদি বলতেন যে আওয়ামী লীগকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়া, রাজনীতি করতে না দেওয়া, এটা অন্যায়। ওনার কথাই উনি বলছেন অন্যায়। আপনি কি মনে করেন? যদি একটু উনি ওনার ব্যক্তিগত মতামত দিয়েছেন, এইটার কোনো একটা রাজনৈতিক দলের রাজনৈতিক বাস্তবতা আছে কিনা, সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, এটা দেশের জনগণ ঠিক করবে। দেশের জনগণ ঠিক করবে যে একটা রাজনৈতিক নেতা বা একটা রাজনৈতিক দলের ভূমিকা কি। ঠিক আছে, রাজনৈতিক দল বা নেতা প্রেক্ষাপটের মাধ্যমে তৈরি হয়, তার জনসমর্থন থাকে, ভালোবাসা থাকে। উনি যখন বলছিলেন যে আপনি কোনো গণভোটের সেন্ট্রাল রোলে ছিলেন কিনা, একটা মানে কি তিনি মনে করে বলেছেন, আমার এত সময় নাই, উনি কি মনে করে বলেছেন, কি উনি জেনে বলেছেন না বুঝে বলেছেন, আমি সেটা নিয়ে প্রশ্ন করতে চাই না। ঠিক আছে, তবে রাজনীতিতে আমরা কেউ হঠাৎ করে উদে আসি নাই, হ্যাঁ, উড়ে এসে জুড়ে বসে নাই। 2013 সালের এই যে যখন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়ে র্যাব ওয়ানে 20 ঘন্টা অলমোস্ট একটা আয়না ঘরের মতো জায়গায় আমাকে থাকতে হয়েছিল। ওটা 20 ঘন্টা না 20 মাস ইম্পর্টেন্ট না, কারণ আমি জানতাম না আমি আদৌ ওইখান থেকে মুক্তি পাবো কিনা। ওইখান থেকে আয়না ঘরগুলো কিন্তু সূচনা হয়েছিল। সুতরাং আমাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডগুলো সম্পর্কে একটু না জেনে হুট করে মানে বলে দেওয়া কোটা আন্দোলনে ছিলেন বা কি ছিলেন বলে অনেক নিজেকে বড় মনে করা, এটা আসলে রাজনৈতিক সৌহার্দ্যের পরিচয় না। আর আওয়ামী লীগের ব্যাপারে যে সিদ্ধান্ত জনগণ নিবে। আইন করে হয়তো অনেক কিছু করা সম্ভব হয় না, তবে আইনের থেকেও বড় বিষয় হলো বাস্তবতা, আপনার জনগণের কাছে গ্রহণযোগ্যতা। আপনি আপনার নতুন আওয়ামী লীগ, উনি যে বলেছেন আওয়ামী লীগের কোনো বলেছে কিনা যে সে তার বিচার চায় না, আওয়ামী লীগ কি ক্ষমা চেয়েছে? আওয়ামী লীগকে আজ পর্যন্ত কখনো বলেছে আমি আমার কৃতকর্মের জন্য উদ্যপ্ত? এখনো ভুল স্বীকার করেছে? আওয়ামী লীগ এটা করার এখন পর্যন্ত সৎ সাহস পায় নাই, বরং তারা 24-কে অনই করে না, তারা বলে এটা একটা জঙ্গিবাদী ঘটনা ছিল, জামাতের প্রসঙ্গ এখানে আসছে না, এটা ছিল। সুতরাং আওয়ামী লীগের এই রাজনীতি, তারা বাংলাদেশের রাজনীতিতে আদৌ কামব্যাক করতে পারবে কিনা, এটা নির্ভর করবে তাদের গতি প্রকৃতির উপর, জনগণের সমর্থনের উপর। ধন্যবাদ। আর কয়েকদিন পরেই বাঙালি জাতির গৌরবের মহান বিজয়ের মাস। 1971 সালে 9 মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে স্বাধীন হয় বাংলাদেশ। 16 ডিসেম্বর আসে সেই মহেন্দ্রক্ষণ।
এদেশের মানুষ নিজের জীবন বিলিয়ে দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে অর্জন করে লাল সবুজের পতাকা। পৃথিবী যতদিন থাকবে ৭১ স্বর্ণাক্ষরে লেখা থাকবে এদেশের মানুষের হৃদয়ে। ৭১-এর পরে বাঙালির জীবনে আরেক স্বর্ণালী সময় আসে ২০২৪-এ। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে বিদায় নিতে বাধ্য হয় ফ্যাসিবাদ ও স্বৈরাচার। দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা সহ তার দোসররা। বাঙালি জাতির জন্য এই দুটি মাহেন্দ্র ক্ষণ গৌরবের এবং মর্যাদার। তবে ৭১-২৪-কে মুখোমুখি দাঁড় করাতে চায় কেউ কেউ। রাজনীতি বিশ্লেষকদের মতে ৭১ হলো দেশ মাতৃকাকে স্বাধীন করার লড়াই, আর ২৪ হলো স্বৈরাচার ফেসিবাদ মুক্ত করার লড়াই। দর্শক, তাই আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি ৭১ ও ২৪। আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়ে। আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডানে আছেন মোহাম্মদ তারেক রহমান, সদস্য সচিব আম জনতার দল। তারেক রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার বামে আছেন মমিনুল আমিন, মহাসচিব জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। মমিনুল আমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। যদিও আজকের আলোচনার বিষয় অনেকটা ভাব গাম্ভীর্যের একটি বিষয়, এই বিষয় নিয়ে কেন মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, দাঁড় করার চেষ্টা হচ্ছে, বিষয়টি নিয়ে একটু আলোচনা করবো। প্রথমে একটু যেতে চাই মমিনুল আমিনের কাছে, মহাসচিব এনডিএম। মমিনুল আমিন, ৭১-২৪ দুটোই আমি ইন্ট্রোতে বলেছিলাম গৌরবের মর্যাদার, দুটো ভিন্ন ভিন্ন একটি অর্জন আমাদের জন্য। যদি বলি ২৪ আমাদেরকে কীভাবে ফেসিবাদ তাড়াতে হয়, ফেসিবাদ তৈরি হলে তাদেরকে কীভাবে তাড়াতে হয় সেটা শিক্ষা দিয়েছে। আবার একটা যেটা বাংলাদেশকে স্বাধীন, দেশ মাতৃকাকে স্বাধীন করবার জন্য কীভাবে বিলিয়ে দেওয়ার নজির বাংলাদেশে হয়েছে, সেটাও ৭১ আমাদেরকে শিখিয়েছে। এই দুটোর মধ্যে যদি আপনাকে মূল্যায়ন করতে বলি, বা ৭১-২৪-কে আপনি কীভাবে দেখছেন? অনেক ধন্যবাদ। প্রথমে আপনাকে, আপনার চ্যানেলের সম্মানিত দর্শক এবং আমার সহ আলোচককে আমার দল এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের পক্ষ থেকে শুভেচ্ছা। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন। ৭১-২৪-এর এই বিতর্কটা আসলে ৫ই আগস্টের পর থেকে শুরু হয়েছিল। এটাকে আমরা আসলে বিতর্ক হিসাবে যতটা না দেখতে চাই, তার থেকে বাস্তবতা, প্রেক্ষাপট, এই প্যারামিটারগুলো দিয়ে বিবেচনা করতে চাই। যেমন আপনি ইন্ট্রোতে শুরুতেই বলছিলেন বাঙালি জাতির জীবনে। এটা যদি আমি এখন বাংলাদেশিদের জীবনে বলি, আপনি যে কথাটাই বললেন যে বাঙালির জীবনে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট ৭১-২৪। আমি যদি বাংলাদেশি বলি, কারণ আমি তো বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি। আমার দলের নাম জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন। আমাদের ঘোষণাপত্রের মূলনীতি হলো উই বিলিভ ইন বাংলাদেশি ন্যাশনালিজম, বাংলাদেশি জাতীয়তাবাদ। আমরা এদেশের নাগরিক, প্রত্যেকটা পার্বত্য অঞ্চলে যে রয়েছে, বাগেরহাটেও যে রয়েছে, ঢাকায় যে রয়েছে, প্রত্যেকেই আমরা আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বাংলাদেশি। আচ্ছা, সুতরাং বাংলাদেশিকে যদি আপনি মুখোমুখি দাঁড় করাতে চান, ব্যাপারটা যেরকম হয়ে যাবে। আবার ঠিক একইভাবে ৭১-২৪-কে যদি আপনি মুখোমুখি দাঁড় করাতে চান, ঠিক একই রকম হয়ে যাবে। আমি জাস্ট বোঝানোর জন্য আমি আপনাকে এরকম একটা অ্যানালজি দিলাম আর কি। এটা হয়তো বা কতটুকু সঠিক আমি জানি না, আমি এরকম একটা অ্যানালজি দিলাম বোঝানোর জন্য। দেখেন, ৭১-এর বিতর্কটা কেন আসবে? ৭১ তো বিতর্ক করার বিষয় ছিল না। একটা দেশ স্বাধীন হয়েছিল মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বললেন উই রিভল্ট, তার যে সাহসিকতা, বিদ্রোহ করে এসে, ক্যান্টনমেন্ট থেকে বিদ্রোহ করে এসে স্বাধীনতার যে ঘোষণা তিনি দিয়েছিলেন, তার মাধ্যমে কিন্তু আমরা একটা নতুন জাতিসত্তার, একটা নতুন দেশের পরিচয় লাভ করার সুযোগ পেয়েছিলাম। তার আগে ৭১-এর আগের প্রেক্ষাপট যদি আপনি চিন্তা করেন, আমাদের অনেক জাতীয় নেতা রয়েছেন যারা ৭১-কে সংগঠিত করার জন্য ভূমিকা অবশ্যই রেখেছিলেন। আবার কেউ কেউ হয়তো ভূমিকা রেখে ২৫ মার্চে পালিয়েও গিয়েছিলেন, তাই না? ভূমিকা হয়তো ছিল, কিন্তু ২৫ মার্চে পালিয়েও গিয়েছিলেন। ২৫ মার্চ কে পালিয়ে? ১৯৭১ সালের ২৫শে মার্চ আপনি যদি শেখ মুজিবুর রহমানের কথা বলেন, তিনি পুরো জাতিকে অপ্রস্তুত রেখে হয়তো তিনি পালিয়ে গিয়েছিলেন, এ কথা আপনার বলার সুযোগ রয়েছে। এখন আপনি তার ভূমিকা ৭১-এর ২৫শে মার্চ পর্যন্ত তার ভূমিকা, ২৫শে মার্চ কালোরাতে তিনি হয়তো স্বেচ্ছা আত্মসমর্পণ করেছেন বা পালিয়ে গিয়েছেন, আপনি যদি এইভাবে মুখোমুখি দাঁড় করাতে চান, যেরকম বিষয়টা চলে আসবে ৭১-২৪-ও বিষয়টা প্রত্যেকটা প্রেক্ষাপটের সাথে